আচ্ছা, তাহলে আমি ফ্রিকশনের একটা মানে মোটামুটি লাস্ট ক্লাসে আমি তোমাদের পড়িয়েছি, এবার একটু আমি একটু রিপিট করবো এই জায়গাটা, যে জায়গাটায় তোমাদের প্রবলেম সলভ করার জন্য সবচেয়ে বেশি কাজে লাগে। তোমরা এখানে একটা খেয়াল করছো একটা জিনিস, যে এই যে ইনক্লাইন সারফেসে একটা ব্লক আছে এই প্লেনের মধ্যে, এবং এটার অ্যাঙ্গেল থিটা, এবং থিটা ইজ ইকাল টু ফাই। হোয়াট ইজ থিটা ইজ ইকাল টু ফাই অ্যান্ড থিটা ইজ নট ইজ ইকাল টু ফাই? থিটা কি মোর দ্যান ফাই হইতে পারবে? থিটা কি লেস দ্যান ফাই হইতে পারবে? এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। প্রথমে আমি তোমারে বলছিলাম থিটা কোনটাকে বলবো, ফাই কোনটাকে বলবো, ফাই কোনটা, কোনটা ফাই হবে? ফাই মানে ফাই হবে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। কি জিনিসটা কি সেটা? সেটা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা যেটা, এই জিনিসটা যদি আমরা, আমি প্রথম থেকে আসি একটু, মনে করো এখানে হচ্ছে একটা জিনিস নর্মাল জায়গায় আছে, মানে নর্মাল প্লেনে, মানে হরিজন্টাল প্লেনে আছে। তো এর মধ্যে কোনো ফোর্স কাজ করছে না, সেলফ ওয়েট, আমি কোনো এক্সটার্নাল ফোর্স দিচ্ছি না কিন্তু এখানে। এখন আমি যদি, তার মানে এখানে থিটার মান জিরো, আমি এখন থিটার মান একটু বাড়াইলাম, বাড়াইলাম। প্রথম ক্ষেত্রে এর ডাব্লু যে ওয়েট হবে, ডাব্লু যদি এম জি, এটা সবাই জানো, হরিজন্টাল দিকে কোনো এর কিন্তু কম্পোনেন্ট নাই। যখনই অ্যাঙ্গেল করলাম তখন এটা হরিজন্টাল কম্পোনেন্ট, এম জি সাইন থিটা, এম জি কস থিটা চলে আসবে। এই থিটার মান ফাইভ থেকে কম, এইরকম করে বাড়াইতে বাড়াইতে। আচ্ছা রাইট, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেই দিকে কম্পোনেন্টটা থাকবে ওই দিকে মুভের টেন্ডেন্সি, অতএব ওর উল্টা পাশে ফ্রিকশনাল ফোর্স থাকবে। এবং এই জিনিসের প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্সে আমাদের কি হবে, পারপেন্ডিকুলারে আমাদের নর্মাল ফোর্স, নর্মাল থাকবে, এই দুইটা ফোর্স থাকবেই সবসময়, এই দুইটা ফোর্স থাকবেই। যদি তোমার প্রথম কেসটা, এখানে কোনো ফ্রিকশনাল ফোর্স থাকবে না কিন্তু নর্মাল ফোর্স কিন্তু থাকবে, আমি আঁকাই নাই যদিও, ফ্রিকশনাল ফোর্স থাকবে না যেহেতু কোনো টেন্ডেন্সি মুভ নাই। আর নর্মাল ফোর্স মানে কি, রিয়াকশন, তোমরা যেটাকে রিয়াকশন বলো। কোনো একটা, কোনো একটা প্লেনে যদি একটা ব্লক বা কোনো একটা বস্তু থাকে যার ওজন থাকে, যে পরিমাণ সে এটা নিজেকে যে পরিমাণ ফোর্স গ্রাভিটেশন বলে আসে, তার উল্টা দিকে একটা সাপোর্টিং ফোর্স থাকে, নিউটন থার্ড ল অনুযায়ী সেম পরিমাণ থাকবে সবসময়। এবার আমরা থিটা বাড়াইলাম, বাড়াইলাম, তখন এটা একটা কম্পোনেন্ট হলো, আমি এদিকে কম্পোনেন্ট, এই যে ফ্রিকশনাল ফোর্স শুরু হয়ে গেল, ফ্রিকশনাল ফোর্স তার উল্টা দিকে। তারপর আরেকটু বাড়াইলাম, আরেকটু বাড়াইলাম, আরেকটু বাড়াইলাম, এরকম করতে করতে বাড়ালাম। এরপরে এই যে এরপরে এটা সমান হয়ে গেল। এই সমানটা মানে কি? এই সমানটা মানে এই জিনিসটা এখন নিচের দিকে পড়া শুরু করবে, আরেকটু বাড়ালেই, আরেকটু বাড়াইলেই এইটা নিচের দিকে পড়া শুরু করবে। তখন স্ট্যাটিক ফ্রিকশনটা মানে লেভেল শেষ, লিমিট শেষ হয়ে যাবে, ডাইনামিক ফ্রিকশনে চলে আসবে। তার মানে স্ট্যাটিক ফ্রিকশন মানে যতক্ষণ মধ্যে এটা থেমেছিল, আর ডাইনামিক ফ্রিকশন মানে এটা মুভ করা শুরু করলো নিচের দিকে। ঠিক আছে? তার মানে এইটাই হচ্ছে লাস্ট লিমিট অফ। তারপর ফাইটা কি? ফাইটা হচ্ছে সেই অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে যদি কোনো এক্সটার্নাল ফোর্স না দেওয়া হয়, তাইলে ও যদি এর থেকে সামান্য একটু অ্যাঙ্গেল বাড়াইলেই, সামান্য একটু অ্যাঙ্গেল বাড়াইলে এটা নিচের দিকে ফল করা শুরু করে, ফ্রিকশনটা ওভারকাম করে সে ডাইনামিকে চলে যাবে। এইটাই সেই ফাই প্রথম ভাবে। তাহলে যখন ফাই হয়, ফাই আর থিটা সমান হয়, মানে এখনো আমাদের বডিটা মুভ করা শুরু করে নাই, কিন্তু এর পরেই মুভ করবে। এই অবস্থায় এই যে ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা, এইটা হবে, এটা কি হবে, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট একটা আছে, এমনি ও ডাব্লিউ এম জি, ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে এইটা, হরিজন্টাল কম্পোনেন্ট হবে এইটা। এইটার সমান হবে তোমার নর্মাল ফোর্স, আর এইটার সমান হবে ফ্রিকশনাল ফোর্স। সিম্পল। এটা নর্মাল ফোর্স, এটা ফ্রিকশনাল ফোর্স। এবং আমরা প্লেনটাকে একটু ওরিয়েন্টেশন করে নিলাম, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিলাম, এক্স ওয়াই কোঅর্ডিনেটটাকে ঘুরাই নিলাম, এই হলো বিষয়। তাই আর এর পরে যে যখন হবে ওই অবস্থায় আমরা যাব না, কারণ ফায়ের, ফায়ের বেশি হলে এটা মুভ শুরু করবে। কত ফাই আমাদের যদি ডাইনামিক ফিকশন আমাদের স্কোপে নাই, অতএব আমরা এই ফাই পর্যন্তই আমাদের সমস্ত কাজকর্ম থাকবে আর কি। এরপরে আসো তোমরা, এই ফাইটা কি, আমি প্রথমেই বললাম ফাইটা হচ্ছে যে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। এবং এই ফাইটা অনেক ভাবেই করা হয় আবার। যেমন মনে করো, এখানে আমি তোমাদের একটু বলি, এই দেখো, এই তিনটাই কিন্তু ফাই, তিনটাই ফাই। নাম্বার ওয়ান ফাই হচ্ছে তোমার যখন ম্যাক্সিমাম অ্যাঙ্গেল থাকবে, যে অ্যাঙ্গেলের পরে আমাদের যে
যে মাসটা থাকবে, যে ভরটা থাকবে, যা ব্লকটা থাকবে বা যে বস্তুটা থাকবে, সেটা নিচের দিকে স্লাইড করা শুরু করে, যার পরে ওইটা ম্যাক্সিমাম অ্যাঙ্গেল, এইটাই ফাই। যখন এক্সটার্নাল কোনো ফোর্স থাকবে না, আমি আবার বলছি, এক্সটার্নাল কোনো ফোর্স থাকবে না। এক্সটার্নাল ফোর্স থাকলে কিন্তু তখন আর এই ফাইটা কাজ করবে না। আচ্ছা, এইটা যেহেতু ফাই, এই অবস্থায় এইটাও কিন্তু ফাই। এটা হচ্ছে জিওমেট্রির মাধ্যমে। এটা যদি ফাই হয় এটাও ফাই, মানে এটা যদি থিটা হয় এটাও থিটা। কিন্তু এই যে ফিকশনাল নর্মাল ফোর্সও একটা মজার ব্যাপার, এই সময়ে ফিকশনাল ফোর্স আর নর্মাল ফোর্স যেটা হবে, তাদের যে রেজাল্টেন্ট হবে সেটাও নর্মালের সঙ্গে ফাই অ্যাঙ্গেলই তৈরি করবে। তাহলে তিনটা ফাই কিন্তু এখন আছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমার থিটার থিটার সমান ফাই না হয়, মানে অর্থাৎ থিটা যদি ফাইয়ের থেকে কম হয়, তখন ঘটনা কি হবে? তখন ঘটনা হবে যেটা, এইটা কিন্তু ফাই হবে না, এটা ফাই হবে না, কিন্তু এইটা কিন্তু সবসময় ফাই থাকবে। এইটা কিন্তু সবসময় এইটা পাবেন, মানে ইয়া থাকবে, মানে অ্যাকচুয়ালি তখন রেজাল্টেন্টটা কিন্তু এইটা এরকমই হবে, নর্মাল আর ফিকশনাল ফোর রেজাল্টেন্ট এরকমই হবে। এখন আমরা যখন অঙ্ক করব, আমরা ম্যাক্সিমাম জিনিসটা, ম্যাক্সিমাম ফ্রিকশন, ম্যাক্সিমাম ইনক্লাইনেশন, এই জাতীয় প্রবলেম সলভ করব। সো আলটিমেটলি আমাদের ম্যাক্সিমাম ফ্রিকশন, ম্যাক্সিমাম অতএব সবসময় এই জিনিসটা অলওয়েজ ফাই থাকবে। আমরা যখন কোনো একটা অঙ্ক সলভ করব, তখন আমাদের যদি ফ্রিকশন এবং নর্মাল ফোর্স এই দুইটা নিয়ে কাজ করি, তাহলে আমার দুইটা ভেরিয়েবল হয়ে যাবে। আমরা যদি এই অঙ্ক করার সময় এইটাকে যদি রেজাল্টে কনভার্ট করে ফাই অ্যাঙ্গেল বের করতে পারি, তাহলে কিন্তু একটা মাত্র ভেরিয়েবল থাকবে, অঙ্ক সলভ করতে সুবিধা হবে। তুমি ফ্রিকশন নর্মাল দিয়ে সলভ করতে পারো, আবার রেজাল্টেন্ট দিয়েও সলভ করতে পারো। কোনটাতে সলভ করবা এটা তোমার বিষয়, কিন্তু রেজাল্টেন্টে সলভ করলে অঙ্ক সোজা হবে, কম সময় লাগবে। আমি কি বুঝাতে পারছি? যেহেতু ভেরিয়েবল কমে যাবে। এখন এই ফাইটা কি জিনিস? ফাইটা কি জিনিস? ফাইটা হলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে আমরা তোমাদেরকে একবার বলছিলাম, এই নিচে গুলো দেখো, এই যে ফ্রিকশনাল ফোর্স বাই নর্মাল ফোর্স ইজ ইকাল টু, এটা কি ফ্রিকশনাল কোফিসিয়েন্ট। ফ্রিকশনাল স্মল এফ মানে কোফিসিয়েন্ট, এই স্মল এফটাই কিন্তু টেন ফাই। তার মানে আমি যদি তোমাকে প্রশ্ন করি ফ্রিকশনাল কোফিসিয়েন্ট কত হবে বলো তো, তোমরা এই ফাইটা টেন ফাই করলে যা হবে সেটাই ফ্রিকশনাল কোফিসিয়েন্ট হবে। তার মানে এই চারটা ফর্মুলা, এই যে এইটা এবং এইটা যদি জানো, এই সমস্ত অঙ্কই করা সম্ভব। এইটা জানলে তুমি কিন্তু জানবা এফ এস ইজ ইকাল টু এন ইন্টু এফ এস। এখন আমাকে কেউ কি বলতে পারবা এফ বড়, এফ বড়, না এন বড়, কোনটা বড়, বেশি বড় বলো? কেউ কি বলতে পারবা? এন বড় স্যার। এন বড়, কারণ এফ এর মান এফ অলওয়েজ এস। একের থেকে কম সাধারণত। যেহেতু একের থেকে কম, অর্থাৎ এফ বানাইতে হলে এন এর সাথে একের থেকে কম গুণ করে যদি এফ হইতে যাই, তাহলে এনটাই বড়। এন এর ভ্যালুটা সবসময় বড় হয়। আর ফ্রিকশনাল ফোর্স আমরা যেগুলো অঙ্ক করি, এটার মান 0.25 থেকে 0.4 পর্যন্ত ভ্যারি করতে পারে। আবার অঙ্ক করার সময় বলবো, এই যে এই জিনিসটা আমরা এখানে, এখানে কোনো এক্সটার্নাল ফোর্স নাই, এই হলো অবস্থা। তা আমার মনে হয় আর রেজাল্টেন্ট অফ এফ এন্ড এন, আর ফাই হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড এন, মানে নর্মাল ফোর্সের এফ এর সাথে না, কিন্তু নর্মালের সাথে অ্যাঙ্গেল। কিন্তু অনেকে কিন্তু ভুল করে এফ এর সাথে করে ফেলে। ফাইটা হচ্ছে নর্মাল, নর্মাল ফোর্স সাথে রেজাল্টেন্টের অ্যাঙ্গেল। এখন আমি এখানে একটা পি ফোর্স দিলাম এক্সট্রা। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমার এক্সটার্নাল কোনো ফোর্স ছিল না, এখন আমি একটা এক্সটার্নাল ফোর্স পি দিলাম। তাহলে এরও একটা কম্পোনেন্ট হবে, একটা এই দিকে যাবে, একটা এই দিকে যাবে, একটা এই দিকে যাবে, একটা এই দিকে যাবে। আবার ডাব্লুরও কিন্তু কম্পোনেন্ট যাবে, তার মানে দুইটা ফোর্স কাজ করবে। দুইটা ফোর্স কাজ করবে, তখন রেজাল্টটা কেমন হবে? এফটা কেমন হবে? এফটা হবে পি এর হরিজন্টাল কম্পোনেন্ট এবং ডাব্লুর এই দুটোর যোগফল হবে। এনটা কত হবে? এনটা হবে তোমার, এনটা কি হবে? পি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট, ডাব্লু ভার্টিক্যাল যোগফল। তার মানে সোজা কথা হচ্ছে, তোমরা সামেশন এফ এক্স এফ ওয়াই করলে যেটা পাবা সেটাই হবে। এখানে এফ এক্স এফ ওয়াই না, এফ এক্স ড্যাশ এফ ওয়াই ড্যাশ, মানে আমার ইয়াটা কোঅর্ডিনেটটা চেঞ্জ করে ফেলছি আমি, 90 অ্যাঙ্গেলে চেঞ্জ করে ঘুরাই ফেলছি। এটা কি সবাই বোঝা গেছে জিনিসটা? যখন আমরা এক্সটার্নাল ফোর্স দিব, তখনও একই জিনিস হবে, সামেশন এফ এক্স জিরো, সামেশন এফ ওয়াই জিরো, এটাই কাজ করবে। এবং এই চ্যাপ্টারে আমরা মোটামুটি খুব কম, মানে এই প্রথম অঙ্কগুলাতে কোনো মোমেন্টের ইকুয়েশন কাজে লাগবে না। এখন আসো, এই যে একটা প্রবলেম আমি গত ক্লাসে করছি, এখন আরেকবার রিপিট করি। আমি আমি বলছিলাম
যে এই জিনিসটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা কি নিচের দিকে চলে যাবে নাকি উপর দিকে চলে যাবে? উপর দিকে যাবে। এখন মনে করো ফ্রিকশনাল ফোর্স কত? আমরা জানি ফ্রিকশনাল ফোর্স হচ্ছে এন ইন্টু স্মল এফ। আমারে বলে দিছি স্মল এফ হচ্ছে 0.4। এন কত হবে বের করতে পারবো না? ডাব্লু কত? ডাব্লুর মানটা দিছি 100 পাউন্ড। তাহলে ডাব্লু হলো ডাব্লু কস থিটা। কস থিটা মানে কস 30 মানে 0.866। তার এখন কথা হচ্ছে কি বললাম আমি, কি বলছিলাম আমি? তার মানে এখানে আমার এনটা কত হবে? ডাব্লু কস থিটা। আমরা এন বের করতে পারবো ভেরি ওয়েল। তো এটা বের করছি আমরা, এন এর মান হচ্ছে 86.6 পাউন্ড হয়েছে। তাহলে এফ এর মান কত হবে? এফ এর সঙ্গে স্মল এফ গুণ করলে এফ এর মান পাবো। এফ এর মান পাইছি কত? 31.64। এটা ফ্রিকশনাল মান পাইছি। এখন ডব্লু সাইন কস থিটা কত? ডাব্লু সাইন কস থিটা আমরা বের করছি 100 sin 30 মানে 50। তার মানে এই ফোর্সটা এই ফোর্সের থেকে বেশি, অথবা এটা নিচের দিকে চলে যাবে। আমি কি এই জিনিসটা বুঝাইতে পারছি? এই কোশ্চেনটা যে আমাদের এই বডিটা কি নিচের দিকে সাইড করবে না সাইড করবে না, এটা হলো কোশ্চেন ছিল। যেহেতু ডাব্লু সাইন থিটা ইজ মোর দেন এইটা, অথবা নিচের দিকে সাইড করবে, সিম্পল হিসাব। এই স্যার, কনসেপ্টটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। স্যার, ফাই ইজ লেস দেন থিটা, এটা দিয়েও বলা যাবে না যে যেহেতু ফাই ইজ লেস দেন থিটা আচ্ছা এটা না, সেটাই? আমি বললাম না, এখানে এই ক্ষেত্রে আমি যদি বলি যে এই অঙ্কের সঙ্গে আমি এটা লেস জুড়ে দিই যে কমেন্ট অন ফাই, তুমি তখন কি বলবা? তোমরা উত্তর কি বলবা? তখন লিখবা ফাই ইজ ফাই ইজ লেস দেন, হ্যাঁ লেস দেন ফাই ইজ, থিটা। না থিটা ইজ লেস দেন ফাই, সরি থিটা ইজ লেস দেন ফাই বলবা। স্যার, থিটা এরকম করে বড় আসছে, থিটা হ্যাঁ বলো। 30 আর স্যার থিটা 30 আসছে আর ফাই 21.8 থিটা 30 আসছে। আসছে না, থিটা দেওয়া 30 আছে। আসে না, থিটা 30 দেওয়া হয়েছে। ইয়েস স্যার। আসে আর নাই কিন্তু, এটা দিছি আমি ইনক্লাইন। ইয়েস স্যার, আর ফাই আচ্ছা এখন সমান তোমরা 21 এখানে ফাইভ আসছে। বের করো তো, দেখো তো ফাইভ বের করো কত হয় দেখো তোমরা। স্যার ফাইভ কি হবে? একুশ ট্যান দশমিক ইনভার্স আট 0.4। ট্যান ইনভার্স 0.4 কত হয় দেখো। 21.8। হ্যাঁ, 21.8। থিটা ফাইভ থেকে বেশি হবে না, কি বলো তুমি? 21.8 করতে হবে। শিপ 10.4, তাই হচ্ছে কেন 21? তাহলে থিটা কি ফাইভ থেকে বেশি? ও হ্যাঁ, সরি সরি, ইউ ভেরি কারেক্ট। থিটা ফাইভ থেকে বেশি হলে তো মুভ করবে, ডাইনামিকে চলে যাবে। ঠিক আছে। তার মানে এই কে যেন কথা বললা, কে বললা তুমি এটা? স্যার, আমি কাব্য। হ্যাঁ, কাব্য। কাব্য, ইউ আর কারেক্ট। তার মানে আমাদের থিটা ইজ মোর দ্যান ফাইভ হয়েছে, এই জন্য সে মুভ করছে নিচের দিকে। যদি থিটা ফাইভ থেকে কম হইতো তাহলে সে আর মুভ করতো না। বুঝাইতে পারছি? জি স্যার, বেশি এটা ঢালু এই যতক্ষণ কারণে। মধ্যে ফায়ার ভিতরে থাকবে ততক্ষণ সে মুভ করবে না। যেই হাই ক্রস করে যাবে তার মুভ করবে। এই তাহলে এটা আমার মনে হয় সবাই জিনিসটা বুঝছো। যদিও এই অঙ্কগুলো আমি ফিজিক্যাল ক্লাসে আবার করাবো, কিন্তু বাই দিস টাইম যদি কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলতে পারো তোমরা, তাহলে ফিজিক্যাল যখন ক্লাস হবে, সামনাসামনি ক্লাস হবে, তখন এই জিনিসগুলো তোমার কাছে খুব সোজা লাগবে। এবার এই অঙ্কটা আসো। আমি বললাম এই অঙ্কের সাথে আমি একটা নতুন একটা ফোর্স দিলাম যেটার নাম কিউ। নতুন একটা ফোর্স দিলাম যেটার নাম কিউ, এবং এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটার সাথে। প্রশ্ন হচ্ছে কিউ এর মান কত হলে ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড হবে? ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড না আপওয়ার্ড, দুইটা কেস আছে। এটা কি উপর দিকে মুভ শুরু করবে না নিচের দিকে মুভ শুরু করবে? এখন আসো, নর্মালি আমি 30 ডিগ্রিতে আমি দেখলাম, আগের অঙ্কটা করলাম কি এই জিনিসটা নিচের দিকে মুভ করবে। তার মানে তুমি যদি কিউ এর মান বাড়াও আস্তে 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 আস্তে, এমন একটা মান করলা যখন নিচের দিকে মুভ করা বন্ধ হয়ে যাবে। সঠিক কিনা? কিউ যদি না থাকতো তাহলে এটা নিচের দিকে মুভ করতো। এন্ড কিউ বাড়াইতে বাড়াইতে এমন একটা পর্যায়ে তুমি তৈরি করলা যেটাতে এটা আর নিচের দিকে মুভ করে থেমে যাবে। তারপরে যদি টানা শুরু করো কিছুক্ষণ পর্যন্ত সে কোনো কিছু মুভ করবে না। তার একটু পরে কিউ এর মান বাড়াইতে বাড়াইতে এমন এক জায়গায় নিয়ে যাবেন উপর দিকে মুভ করবে। জিনিসটা তাই নাকি ভুল বললাম? আমি আবার বলতেছি, যখন কিউ ফোর্সটা ছিল না এটা নিচের দিকে মুভ করা শুরু করছিল। এখন কিউ পরিমাণ, কিউ নামে একটা ফোর্স উল্টা দিকে দিলা, মানে যেদিকে মুভ করবে তার উল্টা দিকে দিলা। প্রথমে তুমি কিউ এর মান জিরো, এবং বাড়াইতে 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 একটা সময় এমন একটা সময় আসলা যে সময় এটা আর নিচের দিকে মুভ করার টেন্ডেন্সি থাকবে না, বন্ধ হয়ে যাবে।
এই পর্যায়কে আমরা বলবো ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড। তার মানে কিউ এর মান একটু কমাইলে এটা নিচের দিকে মুভ করে যাবে, এটাকে বলবো ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড। এখন আমি কিউ এর মানটা বাড়াইলাম, কিছুক্ষণ হলো স্ট্যাটিক ফিকশনের জন্য সে কিছুক্ষণ পর্যন্ত মুভ করবে না, কিউ এর বাড়াইতে 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 এমন একটা সময় নিয়ে গেলাম এটা উপর দিকে মুভ করা শুরু করলো, উপর দিকে মুভ করা শুরু করলো। এখন ব্যাপার হচ্ছে উপর দিকে মুভ করা শুরু করার ঠিক আগের মুহূর্তে ওইটাকে বলে ইম্পেন্ডিং আপওয়ার্ড। তাহলে কি ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড আর ইম্পেন্ডিং আপওয়ার্ড দুইটা বোঝা গেছে? সবাই কি বুঝছো হোয়াট ইজ ইম্পেন্ডিং আপওয়ার্ড আর ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড? জি স্যার। না বুঝলে বলো, আমি আবার রিপিট করব। মানে আমি আবার বলতেছি, যখন কোনো ফোর্স ছিল না তখন সে নিচের দিকে মুভ করতে চাই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। কারণটা কি? কারণ এই থিটার মানটা ফাইয়ের থেকে বেশি, ফাইয়ের থেকে বেশি হলে নিচের দিকে মুভ করবে। তখন তোমাকে আটকায় রাখতে হলে আর একটা উল্টা দিকে ফোর্স দিতে হবে। আমি এখানে কিউ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলাম, এন্ড কিউ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়ার ফলে এটা কিউটাকে শূন্য থেকে আসতে বাড়াইতে থাকলা, বাড়াইতে বাড়াইতে এমন একটা পর্যায়ে আসলো এটা মুভ করে বন্ধ করে দিল। যেই পর্যায়ে মুভ করে বন্ধ করলো ওইটা হচ্ছে ইম্পেন্ডিং ডাউনওয়ার্ডের কিউ। মানে একটু কমাই দিলেই সে নিচের দিকে মুভ করে চলে যাবে। এরপরে বাড়াইলা, কিছুক্ষণ বাড়াইলা, কোনো মুভ করবে না, উপরেও যাবে না নিচেও যাবে না। কেন যাবে না? ফ্রিকশনের জন্য আটকাই থাকবে সে। তারপরে আস্তে 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 একটা সময় আসবে যখন সে উপর দিকে মুভ করে যাবে। এই উপর দিকে মুভ করে ঠিক আগের মুহূর্তে হলো ইম্পেন্ডিং আপওয়ার্ড। আমাকে কেউ বলতে পারবা যখন ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড হবে তখন ফ্রিকশনের ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে হবে। যখন ইম্পেন্ডিং আপওয়ার্ড হবে ফ্রিকশন ডিরেকশন কোন দিকে হবে? উল্টা দিকে, নিচের দিকে। উল্টা দিকে হবে, কারণ ফ্রিকশন ইজ এ ফোর্স হুইচ ইজ অপোজিট টু দ্য ডিরেকশন অফ মুভ অর টেন্ডেন্সি টু মুভ। তার মানে আমি যদি এই যে এই অঙ্কটা ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড অঙ্কটা করে ফেলি আমরা, তাহলে বুঝতে পারবা। এটা করলে আমার দেখো এখানে খুব সিম্পল। আমি দুইটা ইকুয়েশন পাবো না এখান থেকে, সামেশন অফ এফ ওয়াই প্রাইম আর এফ এক্স প্রাইমে পাবো না। এটা পাইলে আমরা কি পাবো? আমি ইকুয়েশনটা লিখে দিচ্ছি। সামেশন এফ ওয়াই প্রাইম পাইলে পাবো এন উপরের দিকে এন প্লাস কিউ, কিউ এর কম্পোনেন্ট উপর দিকে হলো হলো সাইন 45, এখানে 45 যেহেতু সাইন কস একই, কিউ 45 মাইনাস এই 100 কস থিটা ইজ ইকুয়াল টু শূন্য। এটা একটা ইকুয়েশন পাইলাম। আরেকটা পাবো এই ওয়াই এক্স বরাবর পাবো যেটা, সেটা পাবো এক্স বরাবর কি আছে আমার ডাব্লু সাইন থিটা, এফ এস হলো মাইনাস হবে এইদিকে, প্লাস ডাব্লু প্লাস হবে, এই যে পাইলাম। এই দুটা সলভ করে আমরা এটা পাইলাম, এবং আলটিমেটলি আমরা এন এবং কিউ এর মানটা পাইলাম এখানে। নর্মাল ফোর্সের মান কিউ এর মান পাইলাম, এবং এফ এর মানও পাবো। এফ এর সরি সরি এফ এর মানও পাবো, আমার এখানে লাগে নাই বলে আমি, আমার কোশ্চেন হচ্ছে কিউ এর মান কত হবে। তাহলে আমরা এখান থেকে কিউ এর মানটা পাইছি, পাইছি না পাই নাই? কিউ এর মান 36 পাইলাম। কোন ক্ষেত্রে পাইলাম? ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড। এখন আসলে ইম্পেন্ডিং আপওয়ার্ড। ইম্পেন্ডিং আপওয়ার্ড যখন হবে তখন এফএস উল্টা দিকে চলে যাবে, যেদিকে মুভ করবে তার উল্টা দিকে এফএস চলে যাবে। এখন আমি সেম সিমিলার ইকুয়েশন করলাম, এখানে দেখো ইম্পেন্ডিং আপওয়ার্ড হলে সিমিলার কি এইরকম আসবে। আগের বার কিন্তু এফএস ছিল মাইনাস, এবার এফএস হলো প্লাস। দেখছো গত ইকুয়েশনে এফএস ছিল মাইনাস, এটা প্লাস হয়ে গেল। আর বাকি সব ইকুয়েশন সেম থাকবে। এবং এখানে আমরা সলভ করলাম, সলভ করলে কিউ এর মান পেলাম 85.51। আগে কত পাইছিলাম গত পৃষ্ঠায়? কত স্যার পাইছিলাম? 36.2। 32। কোনটা বড়? স্যার এখনকারটা। রাইট। এখন আমি যদি প্রশ্ন করি কিউ এর মান কত হইলে, এইটা মনে করো আমি একটা প্রবলেম দিলাম এরকম একটা, যে এরকম একটা ব্লক 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবং 5 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কিউ দিলাম। এখন এই জিনিসটা কি কিউ এর মান, এইটা কিউ এর মান শূন্য থেকে বাড়ানো শুরু করলাম, তাহলে এটা কি ডাউনওয়ার্ড ইম্পেন্ডিং হবে না আপওয়ার্ড ইম্পেন্ডিং? উত্তর কি হবে? ডাউনওয়ার্ড। স্যার ডাউনওয়ার্ড। আপওয়ার্ড কেউ আসো কি? প্রশ্ন হচ্ছে কিউ এর মান শূন্য থেকে বাড়াইতে বাড়াইতে প্রথমে 32 আসবে, তারপরে 85 আসবে। যখন 32 হবে, 32.2 না কতদিন করলাম, কত করছিলাম? 36.2। 36.2। 36.2 যখন ছিল তখন আমার কিউ কিন্তু ডাউনওয়ার্ড ইম্পেন্ডিং ছিল। তারপরে এই মাঝখানে দেখো 36.2 আর 85.5, এই বিয়োগফলটা কত? এটার বিয়োগফল অলমোস্ট কত? 46 না কত জানি আমি জানি না, দেখো তো কিছু একটা হবে।
মোর দ্যান 40, স্যার 49.3। 49, রাইট রাইট, মোর দ্যান 40। এই 40 পর্যন্ত সে কিন্তু জায়গায় বসেছিল, মুভ করে নাই। কারণ ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড থেকে ইম্পেন্ডিং আপওয়ার্ডের মাঝখানে একটা জোন আছে, যেই জোনে সে ফ্রিকশনাল ফোর্স দিয়ে আটকাই থাকবে, এই জোনে তুমি এটা টানতে পারবে না। তাহলে আমি যদি কোশ্চেন করি যে এটা কি আপওয়ার্ড মুভ করবে, টেন্ডেন্সি গ্রো করবে না ডাউনওয়ার্ড করবে, তোমার উত্তর হবে ডাউনওয়ার্ড করবে। কারণ এটা কিউ এর মান যেটা ছোট সেটাই তুমি একসেপ্ট করবা, মানে কিউ এর মান কোনটা আগে আসবে, ছোটটা আগে আসবে। সো এই জাতীয় প্রবলেম যখন থাকবে তখন তোমরা বলবা যে কিউ এর মানটা যেহেতু ছোট, অতএব এইটাই আগে আগে আসবে, অতএব কিউ এর মান ছোট, নিচেরটা মানে এটা ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড কাজ করবে। এটা হলো একটা প্রবলেম। আমার যখন ইনক্লাইনেশনে একটা জিনিস থাকে তখন আমাদের দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে স্লাইডিং আর একটা ওভার টার্নিং। এখন মনে করো এই বস্তু লম্বা হয়, লম্বা মানে মনে করো তোমার একটা আলমারি, খাট আর আলমারি, খাট যখন ঠেলা মারবা খাট তো উল্টানোর ব্যাপার না, খাট খালি স্লাইড করে চলে যাবে। কিন্তু যদি আলমারি হয়, আলমারিতে যদি তুমি ধাক্কাটা নিচে দেওয়ার উপরে উপরে দিলে আলমারিটা উল্টে যেতে পারে না, এটাকে বলে টিপিং ওভার বা টার্ন ওভার। অত এইরকম একটা প্রবলেম আমরা এই যে এখানে দেখো দেখো এইরকম একটা প্রবলেম আছে এখানে। এখানে হচ্ছে কিউটা আমি প্যারালাল দিচ্ছি, মানে তুমি ধাক্কা মারতেছো 10 ইঞ্চি, এটা তো 12 ইঞ্চি, মানে 1 ফিট হাইটের একটা জিনিস, 4 ইঞ্চি লম্বা, এটা ধাক্কা মারতেছে উপর দিকে। অত উপর দিকে ধাক্কা মারলে এই প্রবলেম, এটা কি উল্টাই যাবে নাকি সুন্দর করে উপর দিকে যাওয়া শুরু করবে, নাকি এটা নিচের দিকে যাওয়া শুরু করবে? আমি যদি উপরের দিকে যাওয়া শুরু করতে চাই তাহলে কিউ এর মান আমি এটা বের করব, তারপরে কিউ এর জন্য এটা কি উল্টাই যাবে না সাইড করবে, এটা কোশ্চেন বের করবা। মনে করো তোমাদের বাসায় এরকম একটা প্রবলেম হয়েছে যে মনে করো তোমাদের একটা আলমারি ধাক্কা মারতে হবে, আলমারিতে তুমি ম্যাক্সিমাম কোন জায়গায় কোন হাইটে ধাক্কাটা মারলে সে উল্টাই যাবে না এইটা বের করতে পারবা। এবং আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমাদের বাসাটা আলমারি তোমরা এইভাবে ধাক্কা মেরে তোমরা দেখবা যে আসলে আমার কথাটা ঠিক কিনা, ফ্রিকশনটা। তার মানে তুমি যখন এই আলমারি ধাক্কা ক্যালকুলেশন করে বলবে এখানে হাত দে, সবাই বলে কি বলেন আপনি এটা ভাই, হাত দেন নিচে হাত দিলে এটা আর উল্টাবে না। পরে ক্যালকুলেশন করার ফলে তুমি বাস্তবে যেটা তখন দেখতে পারবা, তখন তোমার কাছে দারুণ একটা ভালো লাগা তৈরি হবে না, যে আমি মেকানিক্স দিয়ে আমি প্র্যাকটিক্যাল, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি তোমরা প্রতি মুহূর্তে মেকানিক্স ব্যবহার করো, তো ওইটা তোমরা অঙ্ক করে করো না, তোমরা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার আলোকে করো এগুলা। বাট প্র্যাকটিক্যালি তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মেকানিক্স কাজ করে। এবং আমি প্রথমে চ্যাপ্টার 1 to 4 যে অঙ্কগুলো করাইছি এই অঙ্কগুলোর মধ্যে ফ্রিকশন আমরা ধরি নাই, কিন্তু বাস্তবতে ফ্রিকশন অবশ্যই আছে। যেহেতু তোমাদের প্রথমে ফ্রি বডি ডায়াগ্রামটা বুঝাইতে হবে, এই জন্য প্রথম অঙ্কগুলো আমরা ফ্রিকশন ছাড়া করাইছি, কারণ নতুন একটা ফোর্স আনা মানে তোমাদের কনফিউজ করে দেওয়া। যখন তোমরা পুরো সিস্টেমটা বুঝে গেছো তারপরে আমি এখন ফ্রিকশন ঢুকাইলাম, এখন বললাম যে ভাই এখন তুমি ইয়া করো। যেমন একজন মানুষকে যখন আমি মনে করো জিমে তুমি যাও, প্রথমে তুমি কম ওজন দিয়ে তুমি আপ ডাউন করো, আস্তে আস্তে ওজন বাড়াও, আস্তে আস্তে ওজন বাড়াও, বাড়াইতে 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 অনেক ওজন তুমি নিতে পারো। আমাদের একজন টিচার একটা উদাহরণ দিত আমাদেরকে, যে তুমি মনে করো ছোট ছিলা, মনে করো তোমার বয়স সে 15, 12, 13 বছর, তখন তোমার বাসায় একটা গরুর বাছুর হলো, এই বাছুরটা তুমি তো ভেরি ওয়েল কোলে নিতে পারবা, পারবা না? কোলে নিতে পারবা, প্রতিদিন তুমি তাকে 4 বার করে কোলে নাও, 4 বার করে যখন কোলে নাও তুমি প্রতিদিন, তখন সেও কিন্তু প্রতিদিন বড় হয়, প্রতিদিন বড় হয়। তা এখন মনে করো একসময় গরুটা বড় হয়ে গেল, তুমি কি কোলে নিতে পারবা না পারবা না? অনেক বড় হয়ে গেল, পারবো পারবো। স্যার। পারবো, কারণ গতকাল তো তুমি কোলে নিছো, আজকে পারবা না কেন? কতটা আর বাড়বে? তারপরে প্রতিদিন তোমার এইভাবে এইভাবে তোমার যেমন ক্যাপাসিটি বেড়ে যায়, ঠিক একইভাবে আমরা যখন মেকানিক্স করাই তোমাদেরকে প্রথমে সোজা অঙ্ক দিই, আস্তে 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 কঠিনে দিই, এবং একটা সময় তুমি যা এই কঠিনটাও নিতে পারো, তখন তোমার কাছে কঠিন মনে হয় না। ঠিক মিলিটারি ট্রেনিং এর, আমাদের বিএম এর ট্রেনিং এর মতো, প্রথমে আমাদের অল্প ট্রেনিং দেয়, অল্প ট্রেনিং দেয়, অল্প অল্প করতে করতে আস্তে আস্তে আমাদের টাফনেস বাড়ায়, বাড়াইতে বাড়াইতে এক সময় আমরা অনেক কষ্ট সহ্য করতে টলারেট করেছি জিনিসটা। কিন্তু এই মেকানিক্স এর অ্যাপ্রোচটা কিন্তু এরকমই। তোমরা লেভেল ওয়ানে যে জিনিসটা করবা, দেখো লেভেল ওয়ানে তোমাদের কোথাও ফিক্স সাপোর্টের কোনো অঙ্ক নাই, মানে মোমেন্ট যে একটা রিয়াকশন আছে সেটা নাই, শুধু আছে কি এক্স আর ওয়াই বরাবর দুইটা রোলার রোলার কানেকশন আছে আর হিন্স কানেকশন আছে। লেভেল 2 তে গেলে তোমরা কিন্তু ফিক্স কানেকশন পাবা, তখন তোমরা ফিক্স কানেকশনটা কিভাবে বিহেভ করে তখন দেখবা। তা মোটামুটি আমার আজকে এই অঙ্কটা করাবো না, আমি ওই কনসেপ্টটাই তোমরা আজকে মোটামুটি বোঝার চেষ্টা করো। আর আমি একটু রিকোয়েস্ট করবো যারা যারা ক্লাসে আসে নাই তারা যেন আমার ওই ইউটিউবে অঙ্কগুলো দেখে একটু কনসেপ্ট ক্লিয়ার করে নেক্সট ক্লাসে ডাউট দিবা, এবং এই ক্লাসে যারা যারা হাজির ছিলা তারাও আমাকে একটু কোনো প্রবলেম যদি না বোঝার ব্যাপার থাকে তাহলে আমাকে একটু কোশ্চেন করবা, যাতে আমি মানে আমি চাই যে তোমরা তোমাদের গ্রুপে যদিও তোমাদের লেভেল ওয়ানটা একটু লম্বা হচ্ছে বড় হচ্ছে, হ্যাঁ লেভেল ওয়ানটা যদিও বড় হচ্ছে, কিন্তু
তোমাদের যে ব্যাপারটা হচ্ছে, তোমরা আস্তে আস্তে কনসেপ্ট গুলো কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছ, এবং এই জিনিসটা হওয়াতে তোমাদের কিন্তু পরীক্ষার হলে অথবা ফিউচারে এই কনফিউশন তৈরি হবে না। কারণ একটা জিনিস আস্তে আস্তে শিখালে যেভাবে সুন্দরভাবে স্টুডেন্টরা বুঝে, এক ক্লাসে অনেক জিনিস শিখাই দিলে কিন্তু আর বুঝে না। এই জন্য আমি একটা ক্লাসে কিন্তু লম্বা সময় ধরে এই একই কথা বলি। কেন বলি? কারণ আমার অভিজ্ঞতা বলে স্লোলি দিলে স্টুডেন্টরা একটা নিজেরা চিন্তা করার সময় পাই, তখন দেখা যায় এই জিনিসটা তারা ভালো বুঝে। যাই হোক, আজকের ক্লাস আমি আর কিছু বলবো না, আজকের ক্লাস আমার এখানেই শেষ। তোমাদের কি আর কোনো যদি তোমাদের কোনো আর যদি ইয়া থাকে, কি বলে এটাকে,